শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দর দিনের প্রত্যাশা নিয়ে আজকেও আমরা আলোকিত অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। পুরো সপ্তাহ জুড়ে আমাদের আয়োজন চলছে এবং আগামী সপ্তাহেও চলবে, প্রতিদিনই চলবে। আজকে কে আছে আমরা তার কাছে যাব, কিন্তু তার আগে সাকির কাছে যাচ্ছি। শুভ সকাল সাকি। শুভ সকাল মাসুক, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো, অনেকদিন পর তোমার সঙ্গে আজকে অনেক দিন পর, এবং আমি ভীষণ মিস করছিলাম যে কবে আবার একসাথে বসবো। দর্শকরা নিশ্চয়ই আমাদেরকে একসাথে দেখার জন্য মিস করছিল। চলো দর্শকদের কাছে আবার চলে যাই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি সংগঠক তানজিলা আক্তার। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে আরো ভালো লাগছে। ধন্যবাদ ভাই। আজকে সুন্দর একটি সকাল শুরু হতে যাচ্ছে, আপনাকে নিয়ে আমরা পুরোটা সকাল কাটাবো। শুরুতেই একদম আপনার জীবনের শৈশবকালটাই যেতে চাই। কেমন ছিল শৈশবটা, কোথায় ছিল? ধন্যবাদ ভাই আপনাকে। আমার শৈশবটা খুবই প্রাণবন্ত ছিল। আমি খুব চঞ্চল একটা মেয়ে ছিলাম, এখনও চঞ্চল আছি। এবং আমার বাবা সরকারি চাকরি করতেন, তো আমার শৈশবটা বিভিন্ন জায়গায় কেটেছে। যেহেতু সরকারি চাকরিজীবীরা বিভিন্ন জায়গায় বদলি হতো, আমার ভোলায় কেটেছে, জালকাঠিতে কেটেছে, বরগুনাতে কেটেছে, এবং বর্তমানে আমি মুলাদিতে আছি, এবং আমি সিআরপি সাভারেও আছি, কিন্তু এখন বর্তমানে মুলাদিতে আছি। আচ্ছা, শৈশবের সেই দুরন্ত দিনগুলো আসলে অনেক কিছুই জীবন অভিজ্ঞতা থাকে। আপনার শৈশবে বাবা মার সাথে বা পরিবারের সাথে কেমন সময় কেটেছে বা কি ধরনের অভিজ্ঞতা আছে? হ্যাঁ, অনেক ভালো কেটেছে। আর আমার বাবা খুবই ফ্রেন্ডলি। হয় না যে বাবাদের দেখলে ছেলে মেয়ে খুব ভয় পায় বা এক কথা বলা চলে যে দৌড়ে পালায়, ওরকম না। আমার আব্বুর সাথে আমি খুবই ফ্রেন্ডলি, বন্ধু সুলভ যাকে বলে। বাবা বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন, স্কুলে নিয়ে যেতেন, যখন প্রাইভেট পড়তে যেতাম সেখানে নিয়ে যেতেন। এবং সবচেয়ে মজার বিষয়, আমার ছোটবেলার একটা বিষয় হচ্ছে, আমার স্কুলে যে স্পোর্টস হতো সেখানে আমি তো ছোটবেলা থেকেই খুব চঞ্চল টাইপের ছিলাম, নাচ গান বা অভিনয়ের পিছনে একটু ঝুঁকেছিলাম। তো আমার বাবা আমাকে অভিনয় শিখাতেন, এবং আমার বাবা একটা মানে ঠাট্টার ছলে একটা অভিনয় আমাকে শিখিয়েছিলেন, যেটা করে আমি পুরস্কারও পেয়েছিলাম স্কুলে। ক ভাই বোন আপনারা? আমরা 3 ভাই 2 বোন। আচ্ছা, আপনার অবস্থান? আমি দ্বিতীয়। আচ্ছা, তো মোটামুটি বলা যায় যে একটা কি বলবো, ভালোবাসা তো সবসময় পরিবারে থাকে, কিন্তু অগ্রাধিকার পেয়েছেন হয়তো বা বেশি একটু, যেহেতু দ্বিতীয় সন্তান। আপনি কি মেয়ে? এবং আমি বড় মেয়ে। আচ্ছা, আমার বড় ভাইয়া আছে, তারপরে আমি। জি, তো স্কুলের পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটি করেছেন। হ্যাঁ, তো আমরা যতটুকু জেনেছি যে খুব অল্প বয়সে আপনার বিয়ে হয়ে যায়। মানে এটার পেছনে কি কারণ? বাবা তো আসলে আপনার সবকিছুতেই সহযোগিতা করতেন, পড়াশোনা থেকে শুরু করে আদার্স অ্যাক্টিভিটি, সেখান থেকে হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়া, একটু শুনি আমরা। এটারও একটা খুব সুন্দর গল্প আছে। আমার দাদার ইচ্ছেতে আমার বিয়েটা হয়। আমার যে দাদা, আমার বাবার বাবা, তো মূলত হয়েছে কি, আমি এসএসসি পরীক্ষা যখন দেই, তারপরে কিন্তু একটা আমাদের টাইম একটা লং টাইম বন্ধ ছিল, প্রায় 2-3 মাসের মতো একটা গ্যাপ থাকতো। তো আমি আমার গ্রামের বাড়িতে আসি আমার ছুটিতে। ওই ছুটিতে আসার পরে যে আমার হাজব্যান্ড যিনি, তারও বিয়ের কথাবার্তা চলতেছিল, এবং একটা মজার বিষয় হয়েছে, আমি মোটামুটি প্রিপারেশন নিয়ে আসছিলাম তার বিয়ে খাওয়ার জন্য। তার বিয়ে খাওয়ার জন্য এসেছিলাম, এবং তখন আমার যে ভাসুর, তার যে বড় ভাই, তিনি আমাকে দেখে পছন্দ করেন যে আমাদের নিজেদের মধ্যেই তো ভালো মেয়ে আছে, তো আমরা তাকে কেন, তার জন্য কেন চেষ্টা করছি। তারপর আমার দাদার ইচ্ছায় আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয়। পারিবারিক মতামত ছিল, কিন্তু এখানে বেশি প্রাধান্যটা ছিল আমার দাদা। আচ্ছা, কিন্তু আপনি যেহেতু সেই সময় অনেক ছোট ছিলেন, ওই বয়সে আসলে বিয়ের ক্ষেত্রে মেয়েদের যেটা হয় যে একটা দ্বিমত প্রকাশ করে যে না এখন না, একটু পরে করবে, এরকম কোনো অপশন এসেছিল আপনার সামনে? না, দ্বিমত বলতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু আমি বলেছি যে আমার পরিবার যেটা ভালো মনে করে, এটা আমি বলেছিলাম যে আমি বিয়ে করব না বা করতে চাচ্ছি, এরকম কিছুই আমি বলেছি যে তোমরা যেটা ভালো মনে করো বা আমার পরিবার যেটা ভালো মনে করে। আর আমি আমার দাদাকে খুব ভালোবাসতাম। বিষয়টা এরকম ছিল যে আমার দাদা যেটা বলতো আমার কাছে মনে হতো যে ওটাই আমার জন্য হয়তো ভালো, এই কারণে আর দ্বিমতটা করা হয়নি। তার মানে একান্নবর্তী পরিবারে বড় হয়েছেন আপনি? জি, আমরা এখনো আমার যে বাবার বাড়ির ফ্যামিলি, এখন আমরা জয়েন্ট ফ্যামিলি আছি। আচ্ছা, আপনার এই গল্পগুলোই আমরা শুনতে থাকবো, শুনতে চাই, কিন্তু তার আগে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে আমাদের কাছে, দর্শকদেরকে জানাতে চাই। প্রিয় দর্শক, তানজিলা আক্তারের ছেলে জুবার্ট সিনড্রোম নামে বিরল এক জেনেটিক রোগে আক্রান্ত।
ছেলের চিকিৎসার সূত্রে সিআরপি আসা যাওয়া করতেন তিনি খেয়াল করেন অনেকগুলো অসহায় মুখ, যাদের সবাই বিশেষ সন্তানের মা এবং বেশিরভাগই ডিভোর্সি। পিয়ার সাপোর্ট মাদার্স গ্রুপের মাধ্যমে তানজিলা এই মায়েদের এক ছাতার নিচে আনেন। এখন প্রায় 1.5 শতাধিক শিশুর মা এর সদস্য। সিআরপিতে সেই মায়েদের কম্পিউটার, সেলাই, পুঁথি, ব্লগ, বাটিক, পাটজাত পণ্য, সুতার কাজ সহ সর্বমোট 8টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনেক অসহায় মা এই গ্রুপটি থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন। তানজিলা সম্প্রতি নিজ উপজেলা মুলাদীতে প্রতিষ্ঠা করেন মাদার্স অব ডিসেবল চিলড্রেন নামে আরও একটি সংগঠন। সংগঠনটির মূল লক্ষ্য দেশের প্রান্তিক পর্যায়ের বিশেষ শিশুদের এবং শিশুর মায়েদের স্বাবলম্বী করা। কারণ মায়েরা যখন অবর্তমান হবে তখন শিশুরা যাতে নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। তানজিলা আক্তার তার কাজের স্বীকৃতি স্বরূপ 2023 সালে সাভারে এবং 2024 সালে মুলাদী উপজেলায় শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার লাভ করে। আমরা আবারও ফিরে যাচ্ছি তার সাথে আলাপনে। শৈশবের কথা বলছিলেন, দাদার কথা একদমই ফেলতে পারেন না বলছিলেন, হুট করে বিয়ে হয়ে গেল, কিন্তু বিয়ের পরে পড়াশোনা কি কোনো প্রভাব পড়েছিল? আমি একটু কথা মাঝখানে অ্যাড করতে চাই। আমাদের সমাজে যেটা ভুল ধারণা যে বিয়ে হলে মেয়েদের পড়াশোনা হয় না, বেবি হলে 100% হয় না, এটা আমাদের ধারণা। কিন্তু সেখানে একটা স্পেশাল বাচ্চা, আমার বাচ্চার বয়স 11 বছর চলছে এবং আমার বিয়ের পরপরই বেবিটা হয়। তো যখন ও জন্ম নেয় আমাদের ফ্যামিলিতে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল যে আমাদের ফ্যামিলিতে বেবি হয়েছে, আবার ছেলে বেবিকে তো আমরা একটু বেশি প্রাধান্য দিই। তো আলিফ আমরা খেয়াল করলাম কি 6 মাস পার হয়ে যাচ্ছে, ও বুঝতে পারে না, তারপর 8 মাস পার হয়ে যাচ্ছে, হামাগুড়ি দিচ্ছে না, ওর সাথে যে বাচ্চাগুলো তারা সবকিছু করছে। তো তখন আমাদের মধ্যে একটা ভয় কাজ করতেছিল যে কি ব্যাপার, এরকম কেন হলো। তারপর এর মাঝখানে আবার আমার এসএসসির রেজাল্ট দিল শ্বশুর বাড়ি বসে। যখন ভর্তি হব হয় কি সবাই পজিটিভ ছিল, 2-1 তো নেগেটিভ থাকবে বা তাদের, কারণ এটা অস্বাভাবিক কিছু না। আমিও চাইবো যে আমার ফ্যামিলিতে যে বউ হয়ে আসবে সে পড়াশোনা করুক, কিন্তু একটু গণ্ডির মধ্যে। তো 2-1 জনের দ্বিমত ছিল, কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমার পক্ষে ছিলেন এবং যারা একটু মোটামুটি দ্বিমত করেছিলেন তারাও এখন আমার সাথে সহযোগিতা করছেন এবং আমার প্রতিটি কাজে হেল্প করছেন। কিন্তু এখানে সবচেয়ে বেশি আমি ধন্যবাদ যাকে দেব সেটা হচ্ছে আমার হাজবেন্ড। আচ্ছা, আর তিনি যদি না চাইতেন আমার পড়াশোনা হতো না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শ্বশুর বাড়ি থেকে এক ধরনের বাধা ছিল যে পড়াশোনা, বিয়ের পড়ার দরকার নেই, হ্যাঁ, কিন্তু সেই বিষয়টাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে সামনের দিকে আপনি এগিয়ে নিয়ে গেছে আপনার হাজবেন্ড। না, শুধু শ্বশুর বাড়ি বা বাবার বাড়ির বিষয়টা এরকম না, সমাজের কিছু মানুষ আছে না যারা যে মেয়ে মানুষ বিয়ে হয়ে গেছে পড়াশোনার কি দরকার, এরকম বিষয়টা ছিল। তো ওখান থেকে আমার হাজবেন্ড আমার পাশে ছিলেন। তারপর যখন আমি ভর্তি হলাম দেখলাম যে আমার বাচ্চাটার এই অবস্থা, আমি ভেবেছিলাম হয়তো বা আমার পড়াশোনাটা হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বিবিএ কমপ্লিট হয়েছে এবং আমি এখন সাভার সরকারি কলেজ থেকে এমবিএ করতেছি এবং বিভিন্ন কোর্সও পাশাপাশি করতেছি। এবং আপনারা একটা বিষয় জেনে খুশি হবেন, আমেরিকাতে জোবার্ট সিনড্রোম নামে একটা ফাউন্ডেশন আছে, ওই ফাউন্ডেশনের সদস্য আমি এবং আমার হাজবেন্ড, এবং সাকসেসফুল ফাদার এবং মাদার, বাবা মা। কারণ জোবার্ট সিনড্রোম নিয়ে যতটুকু গবেষণা হয়েছে ম্যাক্সিমাম বাচ্চারাই হাঁটা চলা বা বসা আসে না। আমার আলিফের কিন্তু ঘাড় সোজা হয়নি যখন ও 8 মাস ছিল। আমরা একটু শুরু থেকে গল্পটা শুনতে চাই। আপনি যেটি বলছিলেন যে এখন আপনারা সদস্য হয়েছেন আমেরিকার সেই জুবার্ট সিনড্রোম যে সংগঠনের কথা বলছেন, সেই জায়গাটাতে আমরা আসবো, কিন্তু শৈশব থেকেই যখন বুঝতে পারলেন বাচ্চাটা বয়স হচ্ছে কিন্তু তার যে অ্যাক্টিভিটি, বয়সের সঙ্গে সঙ্গে তার যে অ্যাক্টিভিটি হওয়ার কথা সেটা সে করছে না, হামাগুড়ি দেওয়া বা বসা, শুরুতেই কি সেটা ফাইন্ড আউট করতে পারলেন যে ওইরকম একটা? আচ্ছা, কারণ কোথায় গিয়েছিলেন বাচ্চাকে নিয়ে? যখন আমরা দেখলাম যে 6 মাসের বাচ্চারা বুঝতে পারে, ও বুঝতেছেন, এবং ওর আরেকটা লক্ষণ ছিল ওর যে চোখের যে মনিটা ওইটা কন্টিনিউ নড়তো, মানে কাঁপাতো। এবং হচ্ছে ওর সাথে আরো 2-3টা কাজিন ছিল যারা বুঝতে পারতেছিল, হামাগুড়ি দিচ্ছিল, ও দিচ্ছিল না। তো তখন আমাদের স্থানীয় যে ডক্টর ছিলেন ওনাকে দেখানোর পর, ওনা যেহেতু আমাদের মুলাদী উপজেলা, উনি আমাদেরকে বরিশালে যেতে বললেন। বরিশাল তো জেলা এবং বিভাগ ওইটা। তো আমরা ওখানে দেখানোর পর তার একটা সিটি স্ক্যান, এক ডক্টর বললো কি সিটি স্ক্যান করার পর যে সমস্যা নেই, আস্তে আস্তে সময়ের সাথে চেঞ্জ হবে। কিন্তু আমরা যে ওই যে আমাদের যে স্থানীয় ডক্টরকে দেখালাম ওনার কাছে আবার সিটি স্ক্যানটা নিয়ে আসে। তো উনি দেখার পর বললো কি, ওই আমার হাজব্যান্ড আবার রিলেটিভ ছিল এবং খুব ভালো সম্পর্ক ছিল, বললেন যে তুমি বসে থেকো না, তুমি ওকে একটু ঢাকায় নিয়ে যাও। আচ্ছা, আলিফকে ঢাকায় নিয়ে যাও। তো
তো আমরা তখন মানে আলিফের প্রতি আমরা খুবই দুর্বল, আমাদের ফ্যামিলির সবাই। আমরা মানে উনি সকালে বলছে, আমরা বিকালে ব্যাক করে ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পর বঙ্গবন্ধু মেডিকেলে ওকে দেখানোর পর, সকালে দেখানোর পর এক ডক্টর মাথাটা ধরে, যেহেতু ওর মাথার অংশটা খুব নরম ছিল, তো উনি বললেন কি, আমাদের মনে হচ্ছে যে হয়তোবা মাথায় পানি জমেছে, আপনি একটা কাজ করেন, আপনি একটা এমআরআই করে দেখতে পারেন। আচ্ছা। তো তারপর আমরা ওকে এমআরআই করানোর পরে, যেহেতু ছোট বাচ্চা, এমআরআই করতে খুবই কষ্ট হয়েছিল। তারপর 2 দিন পরে আমাদের রিপোর্টটা দেয়, এবং রিপোর্ট দেওয়ার আগে তার যে ডক্টররা ছিল বড় বড়, তারা বোর্ড বসে, তারপর মানে তারা প্রথমে নিজেরা রিসার্চ করে পরে আমাদেরকে, মানে ওর বাবাকে ডেকে নিয়ে বললো যে আপনার বাচ্চার জোবার্ট সিনড্রোম। এটা তখন মানে তখনকার সময় আমরা জেনেছি যে আলিফই ফার্স্ট ছিল। আচ্ছা, ফার্স্ট ছিল বাংলাদেশে, এবং তারা এই সিনড্রোমে আক্রান্ত, হ্যাঁ, মানে পুরো বাংলাদেশে প্রথম শিশু। জি, আমাদেরকে তখন এটাই বলা হয়েছিল। কত আমি বছর জানি আগে? না, হতে এটা 2014-তে। আচ্ছা। আচ্ছা, পরবর্তীতে কি এই ধরনের সিম্পটমের হ্যাঁ, এখন মনে হয় আছে, আমার আসলে জানা নেই, থাকতে পারে। হ্যাঁ, আছে যেহেতু মনে এটা হয়। খুবই আমার সাথে rare একটা সমস্যা। আরো একজন আমার সাথে যোগাযোগ করেছিলেন, ওনার বাচ্চা জোবার্ট সিনড্রোম। তো উনি তো ওইটা বলার পর স্বাভাবিক, কারণ আমরা তো আর এই বিষয়ে অতটা অভিজ্ঞ ছিলাম না, বা বিশেষ বা স্পেশাল চাইল্ড কাকে বলে তাই আমরা জানতাম না। তো ওই যে ডক্টর আবার আমাদেরকে রিপোর্টটা দিলেন ওনাকে, তো উনি বললেন যে আমাদের দেশে থেকে ইন্ডিয়াতে চিকিৎসা ক্ষেত্রে অনেকটা উন্নত, আমাদের দেশে উন্নত, কিন্তু এখান থেকেও ওখানে আরো একটু আগানো, আপনারা একটু চাইলে ওকে ইন্ডিয়া দেখাতে পারেন। আপনি ডক্টরকে কোশ্চেন করেছিলেন যে কেন এই ধরনের সিনড্রোম আপনার বাচ্চা? আসলে আমার যেটা সত্য কথা, আমার এজ খুব কম ছিল, মানে আমি এই বিষয়ে আমি অতটা বুঝিই নি। আমি যে বলবো যে আমি অনেক কিছু জানতে চাই না, বিষয়টা এরকম না। যেমন যেদিন ওর জোবার্ট সিনড্রোম ধরা পড়ে, আমার ননদের বাসা মোহাম্মদপুরে। তো আমি তো যেহেতু ছোট একটা মানুষ, অতটা বুঝতেও পারিনি যে কি বিষয়, কিন্তু ননদের বাসায় বসে যখন রাত্রেবেলা খাবার, মানে আমি অন্য রুমে, মানে বিষয়টা হয়েছিল কি যে আমার বাচ্চা অসুস্থ, আমি রান্নার একটা বই কেনার জন্য পাগল হয়ে গেছি, মানে এতটা, মানে কম বয়স বা আমি অতটা বুঝতে পারিনি। কিন্তু আমার মনে আছে ডাইনিং এ বসে, আমি ভিতরের রুমে বসে খেয়াল করেছিলাম যে পুরুষ মানুষ তো, আমার হাজবেন্ড তার বোনের সাথে অনেক কান্না করছিল। আসলে আবেগগুলো ধীরে ধীরে হয়তো বা তখনও বুঝতে পারতেছি যে হয়তো বা কোনো কিছু ঘটতে চলেছে, কিন্তু কি ঘটতে চলেছে ওইটা আমি বুঝতে পারি না। কিন্তু মানে ওই ওনার কান্না দেখে আমি ভিতরে বসে একটু কান্না করছিলাম। মানে তারপর ওই যে উনি ইন্ডিয়া যাওয়ার কথা বলার পরে ওই ওর বাবা বললো যে আলিফ তো অনেক ছোট, আর তোমাদের অপরিচিত জায়গা, ওখানে গিয়ে কিভাবে কি করবে, আমি একটা কাজ করি, রিপোর্টগুলো নিয়ে আগে ইন্ডিয়াতে দেখে। আসলে যে কোনো স্পেশাল চাইল্ড না, তার মায়ের জন্য এটা আসলে অনেক বড় একটা, আমি বলবো, অগ্নি পরীক্ষা। কিন্তু আপনার ক্ষেত্রে একটু ভিন্ন। আপনি যেটা বলছিলেন যে আপনার বয়স এতটাই কম ছিল, বাচ্চা যে একটা জটিল রোগ বা জটিল কোনো সমস্যায় আস্তে আস্তে ধাবিত হচ্ছে, সেটা আসলে আপনি তখন পর্যন্ত অনুধাবন করতে পারেননি। প্রথম কয়েকদিন আমি অতটা বুঝতে পারেননি, কিন্তু পরিবারের সবার সেই ইমোশন দেখে হয়তো আপনি আস্তে আস্তে বুঝতে পারছিলেন যে এটা হয়তো জটিল কোনো রোগে আক্রান্ত হয়েছে। আমি একটু জানতে চাই যে ডক্টররা যেহেতু এটাকে জেনেটিক একটা সিনড্রোম বলছে, জোবার্ট সিনড্রোম একটা জেনেটিক, এটা কি আসলে পরিবারের কোনো হিস্ট্রি ছিল? আপনি তো নিশ্চয়ই ব্যাখ্যা করেছেন যে আমাদের ফ্যামিলিতে অন্য কারো জোবার্ট সিনড্রোম নাই, বা আমার জানা মতে যে আছে না যে পূর্বপুরুষে ছিল বা অন্যান্য ফ্যামিলি এরকম নাই। কারণ আলিফের যখন জোবার্ট সিনড্রোমটা ধরা পড়ে বাংলাদেশে, তখন প্রথম আমরা শুনেছি। তাহলে তো মানে আগে হয়েছে কিনা আসলে আমি জানি না, বা অন্য কারো ধরা পড়েছে, মানে এই ধরনের কোনো সিম্পটম আপনার ফ্যামিলি বা আপনার হাজবেন্ডের ফ্যামিলির হিস্ট্রিতে ছিল না। এবং আপনি অফেয়ারে বলছিলেন যে আপনাদের মধ্যে, আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে কোনো ব্লাড কানেকশন আছে কিনা আপনার আমাদের মধ্যে কোনো ব্লাড কানেকশন নাই। আচ্ছা, তো এখন পর্যন্ত কি এটা ফাইন্ড আউট করতে পেরেছেন যে আসলে কেন হয়েছে, বা ডক্টররা কি বলে, মানে এরকম কোনো ব্যাখ্যা দিয়েছেন কিনা যে না এটা হিস্ট্রিতে না থাকলেও আসলে হতে পারে, যেটা আপনাদের ক্ষেত্রে হয়েছে? না, আমি যেটা দেখেছি, যেহেতু আমাদের জেনেটিক, এটা জেনেটিক সমস্যা ঠিক আছে, কিন্তু আমাদের ফ্যামিলিতে কারো নাই। তো আমার মনে হচ্ছে না যে এটা যে ফ্যামিলি থেকে আসছে বা জেনেটিক সমস্যার কারণে আসছে। আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো আমার ভাগ্যে ছিল, বা আল্লাহর এটা আমাদের প্রতি একটা মেনে নিয়েছেন। এবং আপনি বাচ্চাকে ডক্টর দেখাতে ইন্ডিয়া যাবার একটা প্রিপারেশন নিচ্ছিলেন, যে সেই জায়গাটা থেকে যদি একটু আসতে চাই, প্রথম চিকিৎসা কি ওর দেশের বাইরেই হলো?
আমরা ওই যে বললাম না যে বঙ্গবন্ধু মেডিকেলে দেখানোর পর তারা আমাদেরকে পরামর্শ দিলেন যে আপনারা একটু ইন্ডিয়াতে নিয়ে যান। তো তারপর ওর বাবা কি করলো, যেহেতু এটা নিউরো একটা প্রবলেম, আমরা নিউরো সায়েন্স হসপিটালে আবার গেলাম ওকে নিয়ে। তো তারাও ওখানে আমাদের একটা টাইম দিলে এবং তারাও যে অন্যান্য যারা ডক্টর ছিলেন সিনিয়র ডক্টর তাদেরকে সবাইকে নিয়ে আবার বোর্ড বসলেন এবং তারা লাস্টে যেটা বললেন এই সেম কথা যে এটা একটা জেনেটিক সমস্যা, এটা বাংলাদেশে একটা রেয়ার রোগ বা ওই ফার্স্ট টাইম, এটা হয়তো বা ডেভেলপ হবে আস্তে আস্তে, কিন্তু 100% হবে এটা কেউ শিওর দিতে পারবে না। তো পরে আমি ব্যাক করলাম আমার মুলাদিতে, বরিশাল মুলাদিতে আমার শ্বশুর বাড়িতে, এবং কয়েকদিনের মধ্যে ওর বাবা ভিসা করে ইন্ডিয়াতে ওর রিপোর্টগুলো নিয়ে যায় এবং ইন্ডিয়ার ভ্যালোরে বিমহান্স একটা হসপিটাল আছে, উনি ওখানে যায় রিপোর্টগুলো দেখানোর জন্য। আমরা যাইনি, উনি একাই গিয়েছেন, কিন্তু ইন্ডিয়াতে রোগী ছাড়া রিপোর্ট অ্যালাউ তারা করেনি এবং উনি পুনরায় ফিরে আসেন এবং কিছুদিনের মধ্যে আমাদের পাসপোর্ট করে আমরা সপরিবারে ইন্ডিয়াতে যাই এবং ইন্ডিয়াতে কয়েকটা হসপিটাল মানে দিল্লিতে, তারপর হচ্ছে কলকাতায় বিভিন্ন হসপিটালে দেখানোর পর অ্যাপোলোতে দেখিয়েছি। তারা সেম কথা বলেছেন যে এটা একটা জটিল রোগ এবং এটা ওষুধ খাওয়ালে যে এটা ভালো হবে এটা তারাও জানেন না, কিন্তু তারা একটা পরামর্শ দিলেন যে আপনি একটা কাজ করতে পারেন, ওকে থেরাপি দিতে পারেন। আচ্ছা, আপনারা ওকে অকুপেশনাল ফিজিও, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দিলে হয়তো বা একটু হলেও রিকভার হতে পারে, বাকিটা আল্লাহ ভরসা। যেহেতু আলিফ বুঝতে পারতো না, ওর ঘাড়ও সোজা হয়নি, মানে একদিকে হেলানো থাকতো। তো তারপর আমরা ইন্ডিয়া থেকে চলে আসি। চলে আসার পর আমরা আমাদের কিছু রিলেটিভের মাধ্যমে শুনতে পারি যে সাভারে একটা স্থান আছে যেখানে মানে সিআরপির কথা তখনও শুনিনি, সিআরপির বাইরে ওই যে বিভিন্ন ট্রেনিং সেন্টার থাকে, থেরাপি সেন্টার থাকে, সেখানে তারা ট্রিটমেন্ট নেয় বা থেরাপি দেয়। তো ওই সুবাদে আমরা আবারও শুনতে পারি যে মিরপুরে একটা সিআরপি আছে, ওখানেও ট্রিটমেন্ট চলে। তো আমি মিরপুর সিআরপিতে আমি আমার হাজব্যান্ড আলিফকে নিয়ে আসি এবং ওখানে একটা সুযোগ আছে 14 দিন ভর্তি থাকা যায়। 14 দিন ভর্তি থাকলে মা এবং বাচ্চাকে প্রপার একটা গাইডলাইন দেওয়া হয় এবং বাচ্চাকে যে থেরাপিগুলো দেওয়া হয় ওইটা মাকেও শিখিয়ে দেওয়া হয়। 14 দিন পরে ওখানে যখন আমি যাই, 14 দিন থাকার পর আমি তখন থেকেই খেয়াল করি যে অনেক মা আছে স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে, মা একা ভর্তি ছিলেন, বাবা আসেনি। তো আমি জানার চেষ্টা করলাম যে আসলে বাবা কেন আসতেছে না বা আপনি কি একা আসছেন, মানে আমার মধ্যে একটা মানে আগ্রহ কাজ করতো তাদের বিষয় জানার। তো জানতে পারলাম যে অনেক আছে যারা বাচ্চা স্পেশাল হওয়ার কারণে হাজবেন্ড ছেড়ে চলে গেছে, আবার বাচ্চা প্রতিবন্ধী হওয়ার কারণে মাকে দায়ী করা হয়েছে যে এই জন্য মাই দায়ী। কিন্তু আমার মধ্যে তখন কাজ করতে যে মা কিভাবে দায়ী হয়, একটা বাচ্চা তো আমি চাইলেই হবে না, আল্লাহ চাইছে বিদায় আমার ঘরে একটা স্পেশাল বাচ্চা দিয়েছে। আল্লাহ যাকে চায় স্পেশাল দিবে, যাকে চায় সুস্থ দিবে, আর যাকে ভালো লাগবে না দিবেন, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। তো তখন থেকে আমার মধ্যে এই জিনিসটা খুব কাজ করতো। তা আমি যে 14 দিন ভর্তি থাকার পর আবার মুলাদিতে ব্যাক করি, যে যেহেতু একটু মোটামুটি ট্রেনিং নিয়ে আসছি, বাসায় বসে করা দেখি কতটা চেঞ্জ হয়। তো বাসায় বসে থেরাপিগুলো করাতে থাকি। একটা সময় হলো কি ওকে পাশাপাশি ওই যে মানুষ বলে না ঝাড়ফুঁক, মানে আমরা যখন যেখানে যা শুনেছি সেখানেই গিয়েছি। তো তারও চেষ্টা করলাম। একটা সময় দেখা গেলো ওই যে থেরাপি, তারপর নিজেদের চেষ্টা, আল্লাহর রহমতে সবকিছু মিলে আলিফ বসাটা শিখল। আচ্ছা, থেরাপিতে আপনি বলছিলেন যে আপনি কিছু জিনিস শিখে আসলেন, আপনি কি কি শিখে আসলেন? যেমন হচ্ছে বাচ্চাদেরকে কিভাবে ফিজিওথেরাপিটা দিতে হবে, মানে আমার বাচ্চাটার যে জিনিসটা প্রয়োজন ওইটা আমাকে প্রপার তারা গাইড করেছে। বা স্পিচ থেরাপি আপনি এভাবে বাসায় চেষ্টা করবেন, আপনি মাঝে মধ্যে আমাদের কাছে নিয়ে আসবেন, কিন্তু আপনার বেশি টাইম দিতে হবে, কারণ যেহেতু বেশিরভাগ টাইমটা আপনি বাচ্চার সাথে থাকতেছেন। তো আলিফ যখন বসা শিখে, এর মধ্যে একটা ঘটনা আছে যে ওর সাথে যে অন্যান্য বাচ্চারা ছিলেন, তো বিকাল হলে সব বাচ্চারা খেলতে বের হইতেন। তো আলিফ পড়তে গিয়ে যেহেতু বসা শিখছে, ও মানে ঠেলে ঠেলে সামনে যেতে পারতো। তখন কি ঘাটটা সোজা হয়েছে? হ্যাঁ, ঘাট সোজা হয়েছে। ওই যে থেরাপি দিতে দিতে আস্তে আস্তে ঘাট সোজা হয়েছে এবং ওই যে বসাটাও আসছে। তো একদিন আমি রান্না করতেছিলাম। তখন বয়স কত ছিল আরিফের? তখন সম্ভবত 4 বছর। আচ্ছা, এই জায়গাতে একটু থেরাপির কথাটাও জেনে নিই। যারা টিভি সেটের সামনে বসছেন তারা হয়তো এটা থেকে কিছুটা শিখতে পারবে যে ঘাড়ের যে থেরাপিটা আপনি দিলেন সেটা আসলে বেসিকটা কি, কিভাবে দিলেন?
বেসিকটা দিয়েছি বলতে, এটা তো সিআরপির যে থেরাপিস্টরা ছিলেন তারা মোটামুটি এক একজনের এক একটা থেরাপি, একজনের যে মানে একই রকম বিষয়টা এরকম না, যার যেরকম থেরাপি প্রয়োজন তারা সেটাই দিত। আচ্ছা, এটা যেহেতু বোঝানোটা একটু কঠিন, আমি একটু স্পিচ থেরাপির দিকে আসি। এটা একটু নিশ্চয়ই বোঝানো যেমন যাবে। আলিফের লালা পড়তো, ওর প্রচুর লালা পড়তো, তো ওর মুখে বিভিন্ন ধরনের ব্যায়াম করতো যাতে লালাটা না পড়ে। আচ্ছা। তারপর বিভিন্ন স্টিক আছে, সেগুলো দিয়ে যে জিহ্বায় একটু মানে থেরাপি করা বা গালে থেরাপি করা, এগুলা করতো। আচ্ছা। যার ফলে আলিফের এখন আলিফ কথা ভালোভাবে বলতে পারে না, কিন্তু অনেকটা কথা আসছে এবং লালা পড়াটা বন্ধ হয়েছে। আচ্ছা, এটাও পজিটিভ। আপনি বলছিলেন যে বিকালে খেলার মাঠে অন্যরা খেলছিল। তো আলিফ তো সব বোঝে, ও একটা স্পেশাল বেবি, কিন্তু ওর তো মন অনুভূতি সবই স্বাভাবিক আছে। তো বিকালবেলা সব বাচ্চারা খেলতেছিল, তো ওর সম্ভবত মানে ওদের সাথে খেলতে যাইতে ইচ্ছে করছিল। তো ও কি করলো, মানে আমি কি যেন করতেছি রান্নাঘরে, তো ও আইসা আমাকে মানে খুব পা ধরে টানাটানি করতেছে। তো আমি টানাটানি করার পর আমি বললাম যে বাবা কি, মানে জানতে চাইলাম যে বাবা কি জন্য টানছো। তো পরে ও মানে টেনে আমাকে দরজার কাছে নিয়ে যায় দেখাইতেছিল যে আম্মা অন্যান্য বাচ্চারা খেলতেছে, আমিও খেলতে যাবো। মানে ওরও খেলতে ইচ্ছা করতেছিল, কিন্তু ও তো বুঝাইতে পারতেছিল না। কিন্তু আমার কাছে মনে হয়েছিল কি যে পৃথিবীতে মনে হয় আমি একা এত অসহায়, যার সন্তান হাঁটতে পারে না, যার সন্তানের খেলতে ইচ্ছে করে কিন্তু সে মানে ওখানে যেতে পারতেছে না, পা ধরে টানতেছে, হামাও করে, মানে আলিফ কান্না করে দিছে যে যে সরি যে মা আমি খেলতে যাব। আসলে এই বিষয়টা এত আবেগের একটা বিষয়, এবং এখানে দুজন মা উপস্থিত রয়েছেন, তারা দুজনই আসলে একই জায়গা থেকে রিলেট করছেন, এবং আমার মনে হচ্ছে যে টিভি সেটের সামনেও যারা বসে আছে তারাও এই বিষয়টাকে মানে অনুভব করতে পারছেন আপনার কথাগুলো। আমি একটা সময় ছিল আমি বিকালে বের হতাম না, কারণ আমি বেরোলে ওর মন চাইতো বেরোই, কিন্তু ও তো সরি সেই জায়গা থেকে আসলে আমরা বলবো যে উনি একজন সফল মা। সত্যিই তাই। এবং তারপর মায়েদের শক্তি আসলে আমি সবসময় কারণ অনেক ও কষ্ট পাবে, তাই আমি অনেক বছর বেরই হইতাম না, কারোর সাথে মিশতাম না। আমি এখন এটা বলার কারণ হচ্ছে যে আমি এখন চপল আমার ছেলে আনতে পারে, আমার ছেলে সবার সাথে মিশে। আমি দাঁত খেতে যাইতাম না, কারণ যখন খাইতে বসতাম সবাই আলিফের দিকে তাকায় থাকতো যে একটা স্পেশাল বেবি, ওর মুখ থেকে লালা পড়তো। সেটা অন্য একজনের বিরক্ত হওয়ার কারণ ছিল। কিন্তু আমি এখন সব জায়গায় যাই, এখনো আছে, মানে মন খারাপ লাগে, কিন্তু এখন মনে হয় আমি সফল, কারণ আমার নিশ্চয়ই আপনি বাচ্চাটা সফল, এখন এবং হাঁটতে পারে। আপনি অনেকের জন্যই একটি উদাহরণ আমি বলবো। আপনি থেমে থাকেননি, আপনি আপনার কাজকে আপনি এগিয়ে নিয়েছেন আসলে আপনার আমি সন্তানের জন্য খুব প্রতিনিয়ত। একটা মানুষ, কিন্তু আজকে হয়তো এই প্রোগ্রামটা মনে হয়েছে কি যে মানে এটা আমার একটা প্রোগ্রাম, অবশ্যই। মানে আমার মন খুলে কথা বলা উচিত। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আপনি ধীরে মন ধীরে খুলে- বাচ্চার থেরাপির মাধ্যমে আপনার বাচ্চা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো। একদম পুরোপুরি হাঁটতে শিখলো কত বছর বয়সে? ওই যে বললাম না 4 বছর পরে, আমি 2017 সালে, সরি আপু, না না ঠিক আছে, 17 সালে আমি ওই যে সাভার সিআরপিতে আবার যাই, কারণ ওই যে সাভার তো হেড অফিস, জি। সিআরপি হেড অফিস, তো ওখানে যাই, ওখানে আবার গিয়ে ভর্তি হই। ওখানে ভর্তি হওয়ার পরে তো ওই যে 2017 শেষে যাই, এবং তখন মানে আমরা এইভাবে যাই যে আমরা ওখানে ট্রিটমেন্ট করার পর ওখানেই থাকবো, আলিফের একটা মানে একটা পূর্ণাঙ্গ কিছু হোক, তারপর মানে আবার আসবো। তো পরে ওই যে ওখানে ওই যে দেখলাম যে আলিফকে যখন ভর্তি ছিল, ভর্তি থাকার পরে আমি বাইরে বাসা নেই, ওই যেই মাসে রিলিজ হয় ওই মাসে আমরা বাইরে একটা বাসা নেই, এবং আমি দেখলাম যে সবজি কিনতে যাচ্ছি, সেখানে একটা প্রতিবন্ধী বাচ্চার মা, কাপড় বানাতে যাচ্ছি, সেখানে একটা বাচ্চার মা সেলাই করতেছে, বাসায় একটা লোক রাখতে যাচ্ছি, জিজ্ঞেস করলাম যে তার বাসায় একটা স্পেশাল বাচ্চা, মাছ বিক্রেতা হাজবেন্ড, সে একজন প্রতিবন্ধী বাচ্চার বাবা, এবং তার ওয়াইফ তাকে মানে সাপোর্ট করতেছে। আচ্ছা। তো
তা আমার মধ্যে একটা কাজ করলো কি, মানে আমি একটু ডিটেলসে আসি, কাজ করলো কি যে মানে যেখানে যাচ্ছি সব স্পেশাল বাচ্চার বাবা মার ম্যাক্সিমাম মা, তাহলে তাদের জীবনটা এত কঠিন। আমার মনে হয় এদের জন্য আমার কিছু করা উচিত। আমি কিন্তু খুব কম বয়সে মানে আমার জীবন যুদ্ধটা শুরু করেছি। এবং আমি তখন জানতে পারি যে সিআরপিতে মিজানুর রহমান স্যার আছে। ও এর মধ্যে আলিফের ট্রিটমেন্ট তো চলতেছে, ওর থেরাপি প্রপার চলতেছে। এবং আমি সিআরপি উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর স্কুল আছে স্পেশাল বাচ্চাদের জন্য, ওকে আলিফকে ওখানে ভর্তি করাই দিই। স্কুলে যেতে আসতে থাকে, থেরাপি চলে। এবং আমার মধ্যে ওই যে ভাবনা যে আল্লাহ, এই মায়েরা এত কষ্টে আছে, এতটা মানে ইসে আছে, তাদের জন্য কিছু করা উচিত, দেখি সবাই মিলে কিছু করা যায় কেন। তখন আমি পিয়ার সাপোর্ট ফোরাম নামে একটা, ওখানে একটা কমিউনিটি আছে, তো ওইটার খবর পাই। তো ওখানের কোঅর্ডিনেটর মিজানুর রহমান স্যার আমাকে অনেক হেল্প করছে। ওনার কথা বলে শেষ করা যাবে না। আজকে এই পর্যন্ত আসার একটু হলে কৃতিত্ব স্যার, একটু কি অনেকখানি কৃতিত্ব। আসলে কিছু মানুষ থাকে এরকম যারা জীবনে আসলে দেবদূতের মতো হয়ে আসে, উনি হয়তো আপনার জীবনে তাই ছিলেন। পিয়ার সাপোর্ট মাদার্স গ্রুপ যেটি আপনি শুরুতেই শুরু করলেন, এবং আপনি যেটি বলছিলেন যে অনেক কি বলবো সিঙ্গেল মাদারকে দেখে আপনার এমন একটি অনুভূতি হয়েছে যে তাদেরকে নিয়েই কিছু একটা করবার দরকার হয়তো আপনার, শুরু করলেন। একটু জানতে চাই শুরুর গল্পটা। তো সিআরপি মিজানুর রহমান স্যারের সাথে আমি দেখা করি এবং ওখানে গিয়ে জানতে পারি যে তাদের কিছুদিন আগে একটা সম্ভবত একটা প্রজেক্ট ছিল, মায়েদেরকে নিয়ে কাজ করেছে এবং বিভিন্ন বিষয় নিয়ে অ্যাহেড প্রজেক্ট, সেখানেও তারা কিছু মায়েদেরকে নিয়ে কাজ করেছিলেন। কিন্তু প্রজেক্টটা শেষ হওয়ার কারণে এখন মানে কার্যক্রম বন্ধ আছে এবং এমনিতে পিয়ার সাপোর্টে অন্যান্য কার্যক্রম চলছে। তো আমি স্যারকে বললাম যে স্যার, তাহলে আমি কিছু মাকে নিয়ে কিছু করতে চাই। তো আপনার যেহেতু সিআরপি পিয়ার সাপোর্ট ফোরাম থেকে আপনি কাজ করছেন, আপনার হেল্প আমার লাগবে। তো স্যার আমাকে খুব উৎসাহ দিলেন যে আপা আপনি করেন, কোনো সমস্যা নেই, আমার দিক থেকে যতটুকু হেল্প আমি আপনাকে করব। আচ্ছা। তো শুরুতে আমি একা ছিলাম, আস্তে আস্তে মা খুঁজতেছিলাম বিভিন্ন, ওই যে বললাম না যে সবজি বিক্রেতা বা কাপড়, তাদের কাছে যাওয়া শুরু করলাম। এবং ফার্স্ট টাইম প্রায় আমরা 10-15 জন মা একসাথে হলাম। আচ্ছা, যে কোনো কাজেরই আসলে শুরুর দিকটা খুব কঠিন থাকে বা এলোমেলো থাকে, গুছিয়ে আনতে আনতে বিষয়টা আরো সহজ হয়ে যায়। এই যে মাদেরকে আপনি অ্যাপ্রোচ করলেন যখন, তখন তাদের দিক থেকে কি ধরনের সাড়া ছিল? কিছু মানুষ পজিটিভ ছিল, বেশিরভাগ নেগেটিভ ছিল। নেগেটিভ গুলো কি রকম ছিল? তারা বলতেছিল যে কত মানুষ আসলো গেল, তারা করলো আবার ভ্যানিশ হয়ে গেল, এটা আর কি হবে। আমি একটা সাধারণ মানে আরো যেহেতু একেবারে কম বয়স, যার মানে আমার গ্রুপে যে মারা আছেন তাদের থেকে আমার কাছে মনে হয় যে সর্বকনিষ্ঠ আমি। আর এত ছোট একটা মেয়ে কি করবে, এই 2 দিন পর আর নির্ভরটা করতে পারছিল না আর কি একরকম। কিন্তু আপনি যখন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এক প্রকার স্বাবলম্বী করলেন, যখন তারা সুফল ভোগ করা শুরু করলো, তখন তাদের মতামতটা কি ছিল? এখন আমি তাদের চোখের মনি। যদি পিয়ার সাপোর্টে খোঁজ নেন বা আমার কথা জিজ্ঞেস করেন, সবাই আমাকে খুব ভালোবাসে। কিন্তু একটা সময় সবাই তো আর না, কিছু কিছু মা বলতো যে এটা যদি একটা সময় সফল হয় বা একটা সময় একটা পর্যায়ে যায়, এখানে সবচেয়ে বেশি সুযোগ আমি পাবো। আমি তাদের প্রতি রাগ করতাম না যে হ্যাঁ সুযোগ তো পাবো, যদি 10টা মা যেই সুযোগটা পায় অবশ্যই আমি সেটা পাবো, এটা কিন্তু আমার জন্য একটা পাওয়া। আমি একা হয়তো বা কিছুই করতে পারবো না, আর একা করলে সেটা আমার ব্যক্তিগত থাকবে। কিন্তু যখন আমি সবাইকে নিয়ে করব, সব মানুষ সুযোগ পাবে, সবার মানে ভালোবাসা পাবে, এটা আমার কাছে সবচেয়ে একটা বড় পাওয়া। তো তারপর যখন আমার 10 বার, আমি একটা ছোট একটা গল্প বলতে চাই আপনারা। আমি এই পিয়ার সাপোর্ট মাদার্স গ্রুপ শুরু করি 2018 জানুয়ারি থেকে, এবং এখন পর্যন্ত আমার মাদার্স গ্রুপটা আছে। আমি এখন ওখান থেকে চলে আসি না, হয়তো বা ভেরি সুন আগামী মাসে বা তারপরে চলে আসবে, যেহেতু আমি মুলাদিতে কার্যক্রম শুরু করেছি। তো আমি কিন্তু এখান থেকে একটা টাকাও পাইনি। এবং মজার বিষয় হচ্ছে যে যখন আমি এই যে বললাম না 10-12 জন মাকে নিয়ে শুরু করি, তার মধ্যে একটা মায়ের স্কুলে মেয়েটাকে মানে ফর্ম ফিল আপ করতে চাইছিল না, যে যেহেতু তার রাইটার প্রয়োজন। আমাদের স্পেশাল বাচ্চাদের তো খুব বিভিন্ন জিনিস প্রয়োজন হয়, কারো রাইটার প্রয়োজন, বিভিন্ন সাহায্যকারী জিনিসগুলো প্রয়োজন, তো ওর রাইটার দিতে পারবে না দেখে ওর ফর্ম ফিল আপ করতে চাইনি। তা আমি ওই 10 জন মাকে নিয়ে যাই, এবং যার পরে আমরা মোটামুটি সবাই খুব মানে
একত্র হয়ে যাওয়ার কারণে তারা ওর ফর্ম ফিল আপটা করে। এবং আমরা কয়েকটা স্কুলেই যাই, যেমন বিভিন্ন স্কুলে র্যাম্প প্রয়োজন, বাচ্চাদের যে টয়লেট, স্পেশাল বাচ্চারা তো সব টয়লেট ইউজ করতে পারে না, সেগুলো বিষয়ে তাদের সাথে আলোচনা করি এবং আলহামদুলিল্লাহ সমাধান করার চেষ্টা করি। এবং তখন যখন আস্তে আস্তে আমাদের গ্রুপ বাড়তেছিল, মায়েরা বাড়তেছিল, তখন আমার কাছে মনে হলো যে তাহলে এদের জন্য কি করা যায়, মানে এদের যে স্বাবলম্বী করব, স্বাবলম্বী করার জন্য তো একটা প্ল্যানিং প্রয়োজন। অবশ্যই। তো তখন আমার কাছে, আমি মায়েদের নিয়ে বসলাম, তাদেরকে আমি জানার চেষ্টা করলাম যে কোন মা কোন বিষয়ে দুঃখ। যেমন আমি কম্পিউটারটা পারি, আমি 10টা মাকে কম্পিউটার শিখাচ্ছি, বা আমি পুঁতির কাজটা পারি না, ওই যেই মাটা পুঁতির কাজটা পারে আমি তার কাছ থেকে শিখছি বিনামূল্যে। মায়েরা মায়েদেরকে প্রশিক্ষিত করছে। এবং এভাবে সিস্টার ভ্যালেরি টেলার সিআরপি প্রতিষ্ঠাতা, আমি তার প্রতিও কৃতজ্ঞ। তারপর ইডি স্যার আছে, মিজানুর রহমান স্যার, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ, এত সুন্দর একটা সুযোগ আমাদেরকে করে দেওয়ার জন্য। সিস্টার ভ্যালেরি টেলার আমাদের কার্যক্রমে খুশি হয়ে একটা দোকান গিফট করেছেন, পিয়ার সাপোর্ট সেল সেন্টার, যেখানে আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মায়েরা আছে তাদের হাতের তৈরি বিভিন্ন পণ্য এবং খাবার বিক্রি হয়। এবং আরেকটা ভালো লাগার বিষয় হয়েছে, এটা আমার কাছে ভালো লাগার বিষয়, একটা সময় ছিল যখন আমাদের পিয়ার সাপোর্ট সেল সেন্টার ছিল না, শুরুতে মায়েরা খুব লজ্জা পেত যে কোথায় বিক্রি করব, কি করব। এই মায়েদের খাবার আমি ব্যাগে করে দোকানে দোকানে নিয়ে গেছি। আচ্ছা, মানে এটা তাদের জন্য একটা সাপোর্ট, যেহেতু তারা একটু নার্ভাস ফিল করতেছিল, লজ্জা পাচ্ছিল, যেহেতু আমি টিম লিডার, এখন আমি একটা কাজ করলে তারা আর ওই বিষয়টা আগ্রহ পাবে। সেই সেল সেন্টারটা কোথায় হলো? সিআরপির মধ্যে এখনো আছে পিয়ার সাপোর্ট সেল সেন্টার। এবং ওখানে আমাদের সকাল এবং বিকাল 2 গ্রুপে ভাগ করা। সকালে কিছু মা খাবার দিচ্ছে, বিকালে দিচ্ছে, কেউ কাপড় বিক্রি করতেছে, কেউ আমাদের 2টা সেলাই মেশিন আছে, 2 শিফটিং এ 2টা মা সেলাই কাজও করছে। এবং আলহামদুলিল্লাহ এখান থেকে স্বাবলম্বী হয়ে 2-3টা মা বের হয়ে বাহিরেও দোকান দিয়ে তারা স্বাবলম্বী। এবং যে 2জন স্বাবলম্বী তারা সিঙ্গেল মাদার, বাচ্চাকে একাই লালন পালন করছে এবং ওই দোকান থেকে সে তার সংসার চালাচ্ছে। এটা আমার জন্য ভালো লাগার বিষয়। হয়তোবা আমি কিছু পাইনি, তারপরে পেয়েছি। এই যে মানুষ, আর সবচেয়ে ভালো লাগার বিষয় যে আপনি বললেন না আপু, যে আলিফ হাঁটা কবে শিখলো, ওর তো থেরাপি চলতেছিল, লং টাইম থেরাপি, কিন্তু আমি দেখেছি যখন আমি মায়েদের নিয়ে কার্যক্রম শুরু করেছি তার কিছুদিন পরে আলিফ হাঁটা শিখেছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তোবা মায়েদের দোয়ার কারণে। অবশ্যই আল্লাহর রহমত ছাড়া কিন্তু কিছু পসিবল না, কিন্তু তাদের অবশ্যই দোয়া আছে। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই, আমি চাই এই মাদার্স গ্রুপটা আমার একটা স্বপ্নের জায়গা। আমি মুলাদিতে চলে গিয়েছি, মুলাদির বিষয়টা হচ্ছে আমার আলিফের কিছুদিন আগে টিবি রোগ ধরা পড়েছে। এবং আপনারা জানেন যে টিবি রোগের জন্য তো বিনামূল্যে একটা ওষুধ এটা কিনতে পাওয়া যায় না। তো আমার ওই সুবাদে আমার বরিশালে যাওয়া, প্রায় যেহেতু 6 মাসের একটা ট্রিটমেন্ট ওর ওখানে চলবে। তা আমি যখন আমি সিআরপিতে ছিলাম তখনই আমার মুলাদির কিছু মা আমার পরামর্শে সিআরপিতে এসে বাচ্চার অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু যারা আসতে পারেনি তাদের কিছু কিছু মা আমার কাছে আসতো, পরামর্শ নিতে, যে আপা কিভাবে কি করতে পারি। তো আমার কাছে মনে হয়েছে কি যে শহর লেভেলে অনেক মানুষ কাজ করে এবং শহরে কিন্তু একজন অন্যকে সাহায্য করার অনেক লোক পাবেন, কিন্তু গ্রামে কিন্তু তাদের একটু খোঁজ নেওয়ার লোকটাও আপনি পাবেন না। তা আমার কাছে মনে হয়েছে যে আমি একটু দেখি, একটু যাই। তারপর আমি আমার কিছু ভলান্টিয়ার আছে, আমার খুব স্ট্রং ভলান্টিয়ার, ওরা খুব ছোট, মানে তরুণ প্রজন্ম, সবাই স্টুডেন্ট। তো ওরা আমার সাথে খুব আগ্রহ প্রকাশ করলো। তো আমি কয়েকটা বাড়িতে গেলাম। একটা বাড়িতে তো গিয়ে দেখলাম যে ওই বাচ্চা, মানে ওই বাচ্চা বলবো না, সিনিয়র পার্সন হয়ে গেছে, উনি বাসায় বাথরুম করে, দেখে ওনারে আলাদা একটা পরিত্যক্ত ঘরে রাখা হয়েছে। তা আমরা গিয়ে তাদেরকে বলে আসছি মোটামুটি গুছগাছ করার জন্য। এবং পরবর্তীতে আবার আমি দেখেছি শীতে তার একটা বিছানায় শোয়া, একটা বিছানার চাদর নেই, একটা গায়ে কম্বল নেই, পাতলা খাতা, এবং আমরা কম্বল দিয়ে তার দেখে আসছি যে কি অবস্থা, এবং তার পরিবর্তন করেছে। এবং তারপর আস্তে আস্তে আমরা ভাবলাম যে তাহলে তো কিছু করা উচিত। কিন্তু আমার অনলাইনে যে কার্যক্রম মাদার্স অফ ডিজেবল চিলড্রেন, এইটার কার্যক্রম 2020 সাল থেকে, এবং আনুষ্ঠানিক কার্যক্রম গত ডিসেম্বর থেকে আমরা শুরু করেছি। আমরা প্রায় 30 জন শীতার্থ, মানে প্রতিবন্ধী ব্যক্তির পরিবারকে শীত বস্ত্র প্রদান করেছি। এবং আমরা বিভিন্ন এটার কার্যক্রম শুধুমাত্র অনলাইনে হয়ে থাকে? না, এখন অফলাইনে। আচ্ছা, আগে ছিল অফলাইনে, কিন্তু এখন মানে অফলাইনে আমাদের অফিস আছে,
বরিশাল মূলত 2020 তো আসলে কোভিডের সময়, এই সময়টা আসলে বাইরে বের হয়ে এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজগুলো করা একটু কঠিন হয়ে পড়েনি? আমার ওই টাইমটাই যে আমার যে বললাম না যে কিছু মা আমার পরামর্শে সিআরপিতে আসছে, যেমন ফোনে কন্টাক্ট করতাম বা আশপাশে যারা ছিলেন, বা 20-এ কোভিড ছিল, 21-এর টাইমটাই কিন্তু একটু কমে আসছিল, তো ওভাবে যে কম তখন ছিল, মানে আমাদের এটার প্রসার কম ছিল। আচ্ছা, একটু স্বল্প পরিসরে কাজ করছিলেন। স্বল্প পরিসরে ছিল। আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি এবং সবাই খুব পজিটিভ আমাদের এই কার্যক্রমের বিষয়। এবং আমি যেটা চাচ্ছি যে যেহেতু সাভারে আমাদের মায়েদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, ওখানেও আমরা মোটামুটি একটা ব্যবস্থা মানে চলমান আছে। এবং আমরা আরেকটা চাচ্ছি যে আমি দেখেছি যে বাচ্চাদের বেশি যেটা চাহিদা সেটা হচ্ছে আমরা স্কুলে পড়তে চাই। আচ্ছা, তো আমরা হয়তোবা রেগুলার এখন পারবো না, কিন্তু সপ্তাহে একদিন চাচ্ছি যে সব বাচ্চাগুলো, ধরেন শুক্রবার একটু সব বাচ্চারা এক জায়গায় একটু খেলবে, একটু নাস্তা করবে, একটু ওরা সুন্দর সময় কাটাবে, এটার প্ল্যানিং চলতেছে। এই তো এইভাবে আগাচ্ছে। যেহেতু এটা একটা স্বেচ্ছাসেবামূলক সংগঠন আপনি বলছিলেন, সেহেতু এখানে তো অর্থনৈতিক যে খাতগুলো সেটা আসলে কমপ্লিট করা আপনার জন্য একটু কঠিন হয়ে পড়ে না? এক্ষেত্রে কি সহযোগিতার হাত পান? আর সহযোগিতা বলতে এই যে শীতার্থ ব্যক্তিদের যে আমরা শীত বস্ত্র দিয়েছি, এবং এই যে আমি 2-3 দিন আগে 5টা হুইল চেয়ার বিতরণ করেছি আমরা এমডিসির পক্ষ থেকে। আমার ওই যে শীতার্থদের যে বস্ত্র, সেটা আমার যে আত্মীয় স্বজন বা আমার যে কিছু একেবারে কাছের কিছু লোক তারা হেল্প করেছেন। এবং এই যে হুইল চেয়ার আমার কিছু 2-3টা শুভাকাঙ্ক্ষী আপু তারা পাঠিয়েছেন। আচ্ছা, তারা পাঠিয়েছেন। আর বিগত দিন যেই কার্যক্রমগুলো, ওগুলো আমার হাজবেন্ডই আমাকে সবসময় সাহায্য করেছেন, কারণ উনি না থাকলে কিছুই হতো না। কারণ মেয়েদের কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়ায় হাজবেন্ড, কারণ সে না চাইলে আপনার পড়াশোনা বা আপনার কার্যক্রম কখনোই হবে না। এবং আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ইংলিশ এবং ফ্রেঞ্চের উপর 2টা ভাষা কোর্স সম্পূর্ণ করেছি, এবং কম্পিউটার, তারপর হচ্ছে অফিস ডিপ্লোমা, এগুলো শেষ করেছি। বিভিন্ন কোর্সের সাথেও আছি, মোটামুটি চেষ্টা করছি কিছু করার। জি জি। আমার অনেক রিলেটিভ বা বলেন বা আত্মীয় স্বজন, তারা আমাকে বলে যে তুমি একটা এডুকেটেড পার্সন, যেহেতু পড়াশোনা করছি বা আরো প্ল্যানিং আছে সামনে, তোমার বাচ্চাটা এখন একটা পর্যায়ে আসছে, তুমি একটা চাকরি তো করতেই পারো, যেহেতু তুমি মোটামুটি অভিজ্ঞ। আসলে চাকরি তো চেষ্টা করলে হয়তো বা ছোটখাটো হলেও পারি, কিন্তু আমার ভালো লাগা, আনন্দটা এদের মাঝখানে, মানে আমি এই জায়গায় খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তা আমার হাজবেন্ড আগে আমাকে খুব বলতো যে তুমি যা করেছো মোটামুটি ঠিক আছে, এখন একটু নিজেকে নিয়ে ভাবো। কিন্তু আমি ওনার সাথে মানে দুজনে মিলেমিশে পরামর্শ করে এখন আর উনি আমাকে অতটা ফোর্স করে না, বলে যে এটা তো যেহেতু তোমার ভালো লাগার বিষয়, আমি তো জোর করে কিছু করতে পারবো না। আর উনি পজিটিভ দেখেই এত দূর আসতে পেরেছি। জি নিশ্চয়ই। এবং বাংলাদেশের পাশাপাশি আপনি যেটি শুরুতেই আমাদেরকে বলছিলেন যে আমেরিকার যে জুবার যে সিনড্রোমের যে একটি সংগঠন রয়েছে, সেখানকারও সদস্য আপনারা। এই সংগঠনের সাথে যুক্ত কিভাবে হলেন? সাকি বিরতির আগে যেমনটা জিজ্ঞেস করছিল। যখন আলিফের জোবার সিনড্রোম ধরা পড়ে, আমি তখন কম্পিউটারে খুব সার্চ করতাম যে আসলে জোবার সিনড্রোমটা কি, বা এরকম কোনো বাচ্চা আছে কি না, ইউটিউবে বেশি করতাম। তো ইউটিউবে করতে করতে একদিন ইউটিউবেরই জোবার সিনড্রোমের যেই পেজটা আছে ইউটিউবের, ওখানে দেখলাম যে তাদের ফেসবুকে একটা পেজ আছে। তো ফেসবুকে সার্চ করার পরে পেজটা চলে আসে, এবং ওখানে অ্যাক্টিভ মানে হওয়ার জন্য যখন আমি করলাম, তখন তারা যে আমার বাচ্চারা জোবার সিনড্রোম আছে কিনা ওই রিপোর্টগুলো চাইলেন, এবং যখন তাদেরকে আমরা রিপোর্টগুলো পাঠালাম, তখন তারা আমাদেরকে জয়েন করে নিলেন। এবং তা আমি আমাদের যে গ্রুপটা আছে ওখানে প্রতিনিয়ত আমরা জোবার মানে আলিফের যেই অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করি, তারা মাঝে মধ্যে আলিফের খোঁজ খবর নেয়, এবং তারা ওখানে যে ফাউন্ডেশনের যে চেয়ারম্যান আছে বা প্রেসিডেন্ট আছেন, তারা প্রত্যেকটা পোস্টে কমেন্টস করেন আলিফের এবং আলিফের বা আমাদের কার্যক্রম তারা খুবই পছন্দ করেন। এবং আমার যে বিভিন্ন পোস্টগুলো দেয় সেখানে এসেও তিনি কমেন্টস করেন, যেটা আমার কাছে খুব ভালো লাগে। এবং ওখানে একটা কনফারেন্সের কথা ছিল এই যে গত বছরে, তা আমরা মোটামুটি সবকিছুই রেডি হয়েছিল, কিন্তু আমরা ওই যে ভিসার ডেটটা একটু লেটে পাই, ইন্টারভিউ ডেটটা, যার কারণে আমাদের গত বছর যাওয়া হয় না। হয়তো বা ভেরি সুন আমরা এবছরের জুলাইতে আর একটা কনফারেন্স আছে, সেখানে প্ল্যানিং আছে, বাকিটা আল্লাহ ভরসা, যদি সুযোগ পাই। যেহেতু এটা আমি সুযোগ পাই, এটা কেন বললাম, কারণ যেহেতু বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আলিফ যাবে,
সেখানে ভিসা সংক্রান্ত তো জটিলতা কম বেশি থাকেই, আমাদের ওখান থেকে রেজিস্ট্রেশন বা যা কিছু সব কমপ্লিট। তারাও ওখান থেকে তাদেরকে একটা ইমেল করেছিলেন, কিন্তু ওই যে ডেটটা, যেমন জুলাইতে আমাদের প্রোগ্রাম, আমরা ডেটটা পেয়েছি অগস্টে। আচ্ছা, এরকম হয়েছিল, যার ফলে যাওয়া হয়নি। কিন্তু এবার জুলাইতে তাদের একটা প্রোগ্রাম আছে, যদি সুযোগ পাই বা আমরা ভিসা পেয়ে যাই তাহলে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে যাব ইনশাল্লাহ। বাহ, দারুণ, আগাম শুভকামনা থাকলো। আবারও আলিফের দিকে একটু চলে আসতে চাই। জি, জি। আলিফের এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, কোন ক্লাসে আমার পড়ছে? ছেলেটা খুব লক্ষ্মী। আচ্ছা। ও নার্সারিতে পড়ছে। লক্ষ্মী কেন বললাম, যে ও খুব মানে একটা চাপা, ওকে আপনি বকবেন তা ওর চোখ থেকে পানি পড়বে, কিন্তু সে মানে ওভাবে যে বাচ্চারা কান্নাকাটি করে ওইভাবে বা করবে না। react করে না তারে মানে আমার ছোট মেয়েটা যতটুকু চঞ্চল, তার কিছুই আলিফ না। আচ্ছা, ও খুবই ভদ্র, আলহামদুলিল্লাহ। আল্লাহ মানে হয়তোবা এত ভদ্র দেখে আল্লাহ একটু পরীক্ষা নেওয়ার জন্য আমাদের ওর কথা মোটামুটি আপনারা এখন বুঝতে পারেন? আমরা বুঝি, কিন্তু ওর কথা স্পষ্ট না। আচ্ছা। যেমন আম্মা দাও বা ওয়াশরুমে যাব, এগুলো ও বুঝাতে পারে। আপনারা পরিবারের সদস্য বলেই বুঝতে পারেন বিষয়টা এমন, নাকি বাইরের মানুষের কথা বুঝতে পারে? আলিফ সবার কথা বুঝে, কিন্তু সবাই ওটা অতটা বুঝে না, যারা পরিবারে আমরা যারা আছি। হাঁটাহাঁটি সবকিছুই স্বাভাবিক? হ্যাঁ, হাঁটাটা এখন স্বাভাবিক। শুরুতে তো হাঁটতেও পারতো না, কিন্তু এখন সে মাশাআল্লাহ এটা কি দৌড়ায়। শুধুমাত্র এই আপনি যে থেরাপিটা নিলেন বা হ্যাঁ, ওর therapy যে করা। আচ্ছা এই কোনো মেডিসিনের মাধ্যমে এটা না, কিউর ওকে হয়নি? কোনো মেডিসিন খাওয়ায়নি, কিন্তু আচ্ছা। ইন্ডিয়া থেকে ওই যে ওর ওই যে চোখটা নড়তো না, ওইটা তো একটা খিঁচুনি সম্ভবত, ওইটার জন্য একটা মেডিসিন দিয়েছিল, ওই যে দুধের সাথে সপ্তাহে একদিন গুলিয়ে খাওয়াতে হয়। ওইটার পরে ওর চোখের ওই খিঁচুনিটা কমে গেছিল, কিন্তু ওই হাঁটাটা সম্পূর্ণ থেরাপি। এবং আমরা আরেকটা কাজ করেছি, যেমন ওর তো বিভিন্ন ডিভাইস লাগতো, এএফও, তারপর হচ্ছে আপনার ওই যে ওয়ার্কিং ফ্রেমগুলো। আবার আরেকটা কাজ করেছি, যখন আমি গ্রামে যেতাম, যেহেতু আমি অনার্স বরিশাল থেকে করেছি, আমার একটু সময় ওখানে দিলাম, যেহেতু আমি অ্যাকাউন্টিং অনার্স করেছি। তো ওই টাইমটা যখন আমি বাড়িতে থাকতাম, ওর বাবা কি করেছিল, যে আমাদের উঠোন আছে, ওখানে দুইটা বাঁশ বেঁধে দিয়েছিলেন। তো ও দাঁড়াতো, কিন্তু হাঁটতে ভয় পাইতো। তো ওই বাঁশের এখান থেকে ওখানে ও যেত, আবার ওখান থেকে ও ব্যাক করতো। আচ্ছা, এই চেষ্টাগুলোতে আর আল্লাহর রহমত সেটা তো আছে। সবকিছু মিলে সফলতা আসলে এসেছে। একটু জানতে চাই, আপনি যেহেতু দেশের বাইরে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন প্রশিক্ষণই বলবো আপনি একরকম মা হয়ে নিয়েছেন ছেলের জন্য, এবং আমেরিকার সেই জুবার্ট সিনড্রোম সেই সংগঠনের কথাও বলছিলেন। কি কি আসলে অভিজ্ঞতা ঝুড়িতে আসলো, যদি জানতে চাই যে এটা কি আসলে আপনি জানতে পেরেছেন যে এটা আসলে কি ধরনের রোগ, এটার জন্য কোনো প্রিকশন আছে কিনা, বা আপনি অফিয়ারে আমাদেরকে যেটা গল্প করছিলেন যে ডক্টর এমনও বলেছে যে যেই মায়ের এই ধরনের সিনড্রোমের বাচ্চা হবে, বাবা মানে পরিবারের তার সেকেন্ড বেবি নেওয়ার ক্ষেত্রেও একটা ঝুঁকি থাকে। আপনি কি জানতে পারলেন, একটু আমাদেরকে শেয়ার করবেন? আমি যতটুকু সার্চ করে জেনেছি যে এটা তো জেনেটিক একটা প্রবলেম। আর যেটা জেনেছি যে জোবার সিনড্রোম যাদের বেবি আছে, নেক্সট বেবি নেওয়ার সময় 25% একটা ঝুঁকি থাকে আবার জোবার সিনড্রোম হওয়ার। কারণ আমি তো ওই যে বললাম না, যে আমাদের যে গ্রুপটা আছে ওখানে আছে অনেকের যাদের দুইটা বাচ্চাও জোবার সিনড্রোম, বা আমাদের বাংলাদেশে আছে যে আমারই পরিচিত কয়েকজন যাদের 3টা বাচ্চাও স্পেশাল নিডস, একই পরিবারে, তারা ভাই বোন। এবং আমি 25 যখন আমরা যে এই যে আমার ছোট মেয়ে, ওকে যখন আমরা প্ল্যানিং করি যে আমরা একটা বেবি নেব, তখন কিন্তু আমাদের মধ্যে এই মানে টেনশনটা খুব কাজ করতেছিল যে আমাদের হয়তো বা নেক্সট বেবিটাও জোবার সিনড্রোম হবে। তো বাংলাদেশে আবার একটা সুন্দর একটা নতুন একটা জিনিস আমি যেটা জানলাম, যে বেবি কনসেপ্টের 3 মাসের সময় একটা টেস্ট আছে, যে আপনার বেবির কোনো প্রতিবন্ধকতা বা কোনো প্রবলেম আছে কিনা, এটা টেস্টের মাধ্যমে জানা যায়। তো আমরা ওই যে আমার মেয়েটা কনসেপ্ট করার পর আমরা ওই টেস্ট বা যত টেস্ট আছে যখন যেখানে যেটা বলতো আমরা করেছি, এবং আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে ওর জোবার সিনড্রোম নাই। এখন তো আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে, ও তো হাঁটা চলা দৌড়, মানে আলিফের ফ্রেন্ড হচ্ছে আমার মেয়ে। দুই ভাই বোন সারাদিন খেলাধুলা করে, মানে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার কথা থেকে একটা বিষয় পরিষ্কারভাবে আমাদের মাঝে যেটা আসছে, যে আপনার প্রত্যেকটা খারাপ সময়ে এবং প্রত্যেকটা ভালো সময় এবং স্বপ্ন যেদিকে এগিয়ে যাচ্ছিল সেখানে সহযোগিতা করেছে আপনার হাজব্যান্ড। তার সম্পর্কে একটু জানি, কি করেন উনি? ধন্যবাদ ভাই আপনাকে। উনি আমাদের ব্যবসা আছে বরিশাল, উনি ব্যবসায়ী, এবং পড়াশোনার ক্ষেত্রেটা এক কথা বলতে গেলে উনি না চাইলে হতো না। কারণ আপনার কিন্তু বাবা মা কিন্তু চায় যে আমার মেয়ে বা ছেলে ভালো পড়াশোনা করুক, ভালো একটা অবস্থানে যাক, কিন্তু হাজবেন্ড বা হাজবেন্ডের পরিবার চাইবে, এটা খুব কম হয়। কিন্তু আমার হাজবেন্ড খুবই পজিটিভ, এবং আমার যে শ্বশুরবাড়ির পরিবারের যে লোকজন আছে তারাও খুব পজিটিভ, কারণ তারাও চেয়েছে যে আমি পড়াশোনাটা করি।
এবং এই কারণেই হয়তো বা আমি এত দূরে আসতে পেরেছি। আমি আমার হাজবেন্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি আমার যে এমডিসি প্রতিষ্ঠান আছে উনি সহ প্রতিষ্ঠাতা হিসেবে আছেন। আমরা দুজন মিলেই আমাদের পথ চলা, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে কি হয় তা তো জানি না, আশা করতে তো আর ক্ষতি নাই। অবশ্যই, নিশ্চয়ই ভালো কিছুই হবে। এবং ওই যে আপু আরেকটা কথা বলেছিলেন যে আমার এই যে সংগঠনের বাধা যে জিনিসটা আসছে কিনা, অবশ্যই অনেক বাধা এসছে। ওই যে আমি বললাম না যে অনেক মা আমাকে বলতো যে এখানে আমার বেনিফিট বেশি, কিছুই হবে না। তারা এখন অনেকেই এখন স্বাবলম্বী। আমি চেষ্টা করেছি, তারাও চেষ্টা করেছে, এখন অনেকে আলহামদুলিল্লাহ স্বাবলম্বী এবং তারা আমাকে এখন খুব ভালোবাসে, আমার খোঁজ খবর নেয়। মানে এখন আর এক কথা বলতে গেলে সবাই আমাকে মেয়ের মতো ভালোবাসে। আমি তো অনেকে মানে ওই যে মজা করে বলি আম্মা জান বা আন্টি ভাই, মানে খুব গুড রিলেশন তাদের সাথে আমার। আর গ্রামের বিষয়টা হয়েছে কি, গ্রামে আমার মোটামুটি সবাই পজিটিভ। কিছু কিছু মানুষ আছে যাদের মধ্যে তো ভ্রান্ত ধারণা থেকেই যায়। আর আরেকটা বিষয় আমি যেটা আমার বলা উচিত, আমরা কিন্তু প্রতিবন্ধী বাচ্চা বা ব্যক্তি হলে দায়ী করি বাবা মাকে। যেমন আমাকেই বলেছিল যে হয় আমি অথবা আমার হাজবেন্ড পাপ করেছে, যার কারণে আলিফ হয়েছে। কিন্তু আমার সাথেই ছিলেন সাভারে একটা মা আছেন যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, তিনি মানে তাহাজ্জুদ পড়েন, তাকে কেউ দেখে না। তার বাচ্চাটা আমাদের চেয়ে ক্রিটিক্যাল। তাহলে বলেন তো তার বাচ্চাটা কেন হলো? আমি না হয় পাপের কারণে হয়েছে। আর কিন্তু এই ধরনের কথাগুলো আসছিল কি সোসাইটি থেকে নাকি পরিবার থেকে? না, সোসাইটি থেকে। পরিবাররা তো খুব পজিটিভ, তারা কখনোই এগুলো নিয়ে কথা বলে না। সোসাইটিটাই তো, এই কারণেই হয়তো অনেক সময় বলা হয় যে সোসাইটির সব কথা সব সময় শুনতেও নেই, কিছু কথা ইগনোর করতে হবে। এই ধরনের নেগেটিভ কথা তো অবশ্যই। জি। আরেকটা বিষয় আমার একটু এটা আমি বলবো, আমি আগে থেকে ভেবে রেখেছি যে আমি যে গ্রাম এবং শহরে দুইটা অভিজ্ঞতা আমার হয়েছে। শহরে একটা মা আমাকে বলেছিলেন আমাদের একটা মিটিংয়ে, যেহেতু আমাদের মান্থলি একটা মিটিং হয়, আমাকে বলেছিল যে আপা আমি প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যে আমার যেদিন মৃত্যু হয় আমার সন্তানের মৃত্যুটা যেন সেদিন হয়। একটা মা কখন এই কথাটা বলে যখন তার দেয়ালে পিঠ ঠেকে যায়। আর আমি গ্রামে আর একটা জিনিস খেয়াল করেছি, কিছুদিন আগে যে আমি বললাম হুইল চেয়ার দিয়েছি, একটা ছেলে, ওর সম্ভবত 22-23 বছর হয়ে গেছে, ওর বাবাটা মারা গেছে। মা বিভিন্ন জায়গায় তালিম করে বা বিভিন্ন মানে সোশ্যাল ওয়ার্কার মানে কিছু কাজ করে, সে একটু আর্ন করে, ওইটা দিয়ে বাচ্চার ট্রিটমেন্ট। তো উনি কিভাবে আমার খোঁজ পেয়েছে আমি জানি না, অনেক দূর থেকে আসছে ভ্যানে করে, যেহেতু গ্রাম অঞ্চল, ভ্যানে করে তার বাচ্চাটাকে নিয়ে আসছে। তো উনি আমাকে কাগজ দিয়ে মানে কান্না করে একটা কথা বলছিলাম, বলছে আপা আমার মা বলছে, আপা বলে না, মা আমার জীবনে একটা আশা, আমার এই সন্তানটাকে নিয়ে। তা আমি ভাবছি উনি হয়তো ভালো কিছু বলবে। উনি বলতেছে যে আমি নামাজ পড়ে শুধু দোয়া করি কি জানো, যদি আমার ছেলেটার মরা আমি দেখে যেতাম, একেবারে বাংলা ভাষায়, আমার ছেলেটার মরা আমি দেখে যেতাম, তা আমি মানে একটু খেয়ে গেছি। তো বললাম যে আন্টি আপনি এই কথাটা কেন বললেন? পরে বললো যে আমি যদি মানে ও যদি মারা যেত, আমি ওরে মানে মাটি টাটি দিয়া তারপর আমি মইরা যেতাম একটা সময়, কিন্তু আমি জানতাম আমার ছেলে তো মইরাই গেছে, তার কষ্ট হবে না। মানে এইভাবে সে মানে আমাদের গভীর ভালোবাসার জায়গাটা মায়ের। হ্যাঁ, এখন এই যে আমরা কিন্তু সব সময় কিন্তু ভাবি যে জিনিসটা যে আমারও বর্তমানে আমার সন্তানের ক্ষেত্রে আমি কিন্তু দুইটা, এটা আসলে এটা একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের সোসাইটি। কারণ মায়েরা সবসময় সেই শঙ্কায় থাকেন যে আমার অবর্তমানে আমার বাচ্চার ভারটা আসলে কে নেবেন। এবং সবচেয়ে বড় দুঃখজনক যে বিষয়টি, আসলে এটা আসলে সত্য যে এই ধরনের শিশু আমাদের সমাজে এখন পর্যন্ত অবহেলিত, কিন্তু আমরা আশাবাদী সেই পরিবর্তন হচ্ছে, সামনে হয়তো অনেক হয়েছে, আরো হবে, এবং সেটি আপনাদের মতো মায়েদের দ্বারাই সেটি হয়তো সম্ভব হবে। আমরা একটু শুনি আর একটু পরিবার নিয়ে জানি। আপনি আলিফের গল্প করছেন, তার বাবা, তার ছোট বোন, সব কিছু মিলে এখন ভালো চলছে। তারপরেও কোনো থেরাপি বা সামনে কোনো আলিফের জন্য কোনো নতুন কোনো চিকিৎসা, এরকম কোনো চিন্তা ভাবনা বা কোনো সুযোগ আছে কিনা ওর জন্য? চিকিৎসা বলতে ওর এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। কারণ ওর হাঁটাটা তো চলেই আসছে, আর ও প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করে। আর আমাদের থেরাপির এটাই হচ্ছে যে প্রচুর এক্সারসাইজ। তো ও আগে তো ওর মামা ওকে একটা সাইকেল গিফট করেছে, ওই সাইকেলটা আগে শুধু প্যাডেলটা একটু নাড়াতো আর আগাতো, এবং আমি এই 15-20 দিন যাবত খেয়াল করলাম যে ও মানে প্যাডেলটা পুরোপুরি ঘুরাচ্ছে। তা পুরোপুরি ঘুরালে কিন্তু ওর পায়ে একটা ব্যায়াম অটো হয়ে যাচ্ছে। কিন্তু আমার স্পিচ থেরাপি যেহেতু আমার ওখান থেকে একটু দূরে বরিশাল,
কিন্তু আমি আমার সামনে এক্সাম শেষ করে আমি বরিশাল ব্যাক করি, প্রপার যে স্পিচ থেরাপিটা ওইটা ইনশাল্লাহ দিব। আর আমি যেটা চাচ্ছি, আর ওকে যে এখন যে মুলাদিতে যে স্কুলটা ভর্তি করেছি, স্কুলের টিচার এতটা পজিটিভ আমি ভাবতে পারিনি। মানে আমার কাছে মনে হয়েছে যে একটা নিরাপদ স্থান, যেমন সিআরপি আমার জন্য নিরাপদ ছিল। স্কুলে রেখে আসতাম, খালারা ছিল, ম্যাডামরা হচ্ছে মায়ের মতো। আমি বলে আসতাম খালাদেরকে যে খালা আলিফের কিন্তু সেকেন্ড মা আপনারা, কারণ আমি নাই, এখন আপনার ছেলেরা আপনি কি করবেন আপনার বিষয়। তো যখন আমি তাকে মা বলতাম, তাহলে তখন কিন্তু তার ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করতো। আচ্ছা, আচ্ছা। এবং এই স্কুলটাও খুব পজিটিভ আমি দেখেছি। আমি চাচ্ছি যে ও শুধু পড়াশোনা করুক সেটা না। আমি আরেকটা স্টোরি না বললে আমি যে কয়েকদিন আগে স্কুলে ভর্তি করতে যাব, পথে আমার একটা পরিচিত লোকের সাথে দেখা হয়েছে। আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাচ্ছেন। তো আমি বললাম যে আলিফকে ভর্তি করাতে যাচ্ছি। তো উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললো কি, শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভ। কথাটা যে যাই বলুক সত্যি না কেন, দুঃখজনক। আপনি একজন মা, আপনার জায়গা থেকে আপনার যে দায়িত্বগুলো, কর্তব্যগুলো সন্তানের জন্য, সেগুলো অবশ্যই আপনি পালন করবেন। এবং আমাদের আমি চেষ্টা করি শুধু ওর জন্য না, ওর জন্য না। এই যে আমি একটা বাড়িতে গিয়েছি কয়েকদিন আগে, ওই মেয়েটার বয়স প্রায় 24। ওর বাবা বললো যে ও এখন অনার্স থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়তো। তো একটা স্কুলে যেত, কিন্তু স্কুলের যে রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে হুইল চেয়ার নিয়ে যেতে পারতেছে না। আমি গেছি, মানে ওর কাছে মনে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া আবার মোটামুটি অ্যাক্টিভ, আমি সবকিছু মোটামুটি দিই ওখানে। তো মানে ওর বাবা নাকি বলছে যে তোমার একটা আন্টি আসবে, ওর মানে বাসা থেকে একটু দূরে রাস্তায় যে ও হুইল চেয়ার নিয়ে বসে আছে। তো আমি গেলাম, ও আমাকে সালাম দিল, আমি ওকে সালাম দিলাম, বললাম যে তুমি এখানে এসে দাঁড়ায় আছো কেন। পরে বলছে, মানে ও তো একটু ওই আমাদের বরিশালের যে আঞ্চলিক ভাষায়, যে আপনারা আসবেন এই জন্য আমি বলছি তোমার কে বলছে আমি আসবো। বলছে বাবা বলছে আপনি আসবেন। আমি বলছি তুমি কি খুশি হয়েছো? হয় আমি খুশি হয়েছি। মানে ওর ভাষায় ও বলতেছিল যে ও এতটা প্রাণ, মানে ওর কাছে মনে হয়েছে কি যে ওর যে নিজের একটা মানুষ, মানে হয় না, যেমন পরে ও অনেক কান্নাকাটি করছে আমার সাথে। একদমই তাই। এবং ম্যাম, আজকে আপনি আমাদের মাঝে আসে আমরাও কিন্তু ভীষণ খুশি হয়েছি। এবং আজকে আমাদের সময় ইতোমধ্যে শেষ হয়ে গেছে। আমি একটু আমার লক্ষ্যটা একটু শেয়ার করতে চাই। অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। হ্যাঁ, আপনি অবশ্যই আপনার লক্ষ্য এবং একই সাথে রাঙা সকালের দর্শকদের যদি কিছু বলতে চান। আমি দুটো লক্ষ্য নিয়ে কাজ করছি। একটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা শিশুর মায়াকে স্বাবলম্বী করা। কারণ আমার কাছে মনে হয়েছে যে মা যদি স্বাবলম্বী হয়, সন্তানের একটা নিরাপদ একটা স্থান হবে। এবং আমাদের আরেকটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা হচ্ছে যে পিতামাতার অবর্তমানে নিরাপদ স্থান, যেখানে আমাদের মৃত্যুর পরে আমাদের সন্তানটা ভালো থাকবে, ভালো খাবে, ভালো চিকিৎসা পাবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমি রাঙা সকালকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। এবং আমি আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ।